প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচের জন্য যে প্র্যাকটিস ক্লাসটা, সেই ক্লাসের আজকে আমি বাংলার তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা আমাদের সাথে কন্টিনিউ রেগুলার ক্লাস করো, কন্টিনিউ করো, তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমি এখনই শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। সবাই একটু মনোযোগ দিয়ে, তোমরা যারা আমাদের কাছে ভর্তিকৃত স্টুডেন্ট, তাদের মধ্যে যারা ক্লাসটি করবা, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবে। কারণ এই ক্লাসে যদি তুমি যতটা প্রশ্ন আমি ব্যাখ্যা করে দিব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি তুমি পারো, দ্যাট মিনস তুমি অনেক কিছু পড়েছো। ওকে, সো তোমরা যারা সেকেন্ড টাইমার, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু ক্লাসটি মনোযোগ সহকারে করবে। কারণ প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু শেখার আছে, এবং এই প্র্যাকটিস ক্লাসটা আমরা ওই টপিক থেকে নিচ্ছি যেই টপিকগুলো আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি। হ্যাঁ, আর যারা আমাদের স্টুডেন্টের বাইরে আছো, তোমরাও ক্লাসটি করতে পারো, কারণ তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওকে, তো জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের প্রতি আমার আরেকটা, বারবারই সবসময় বলি যে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঠিক আজ থেকে 1 মাস পরে বা 15-20 দিন পরে ফার্স্ট টাইমাররা কিন্তু চলে আসবে। সো তারা আসার আগে তোমার জায়গাটা আরেকটু স্ট্রং করো। তারা আসার আগে তুমি এমন একটা অবস্থানে চলে যাও যেন তারা তোমার সাথে পাল্লা দিয়ে না পারে। ওকে, কারণ তোমার আর কোনো সুযোগ নাই। তোমরা সবাই যারা এখনও ভর্তি হও নাই, লক্ষ্য করো আমাদের অলরেডি 2500 স্টুডেন্টের বেশি অ্যাডমিটেড। তোমরা যারা ভর্তিকৃত আমাদের ব্যাচে আছো তোমরা জানো। সো তোমরা যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছো না, তোমাদের উদ্দেশ্যে শুধু আমার একটাই কথা, তুমি চাইলেও আজ থেকে 3 মাস পরে আর সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারবা না। ওকে, তুমি চাইলেও নিজের আইডেন্টিটি আর পরিবর্তন করতে পারবা না। সো আমি পেইড ব্যাচ, ফ্রি ক্লাস, যেখানে ক্লাস নেই না কেন, আমি প্রতিদিন স্টুডেন্টদেরকে মনে করিয়ে দেই, দিস ইজ ইউর লাস্ট টাইম। সো তুমি তোমার আইডেন্টিটি চেঞ্জ করো, আর প্রতিদিনের কাজের প্রতি প্রতিদিন খুব বেশি সচেতন থাকো। প্রতিদিনের পড়াশোনা যেন তুমি নিজে খুশি থাকো, রেগুলার পড়াশোনা করবা। কি তোমার অন্য কি কাজ বলো? তোমার আমার চেয়ে অনেক বেশি পরিশ্রম মানুষ করে, গাধার মতো দিন রাত মানুষ পরিশ্রম করে। সো তোমার কাছে মনে হচ্ছে তুমি একটু পড়াশোনা করছো, তোমার খুব কষ্ট হচ্ছে, ভাল লাগে না। না ভাই, তোমরা এখনও ছোট মানুষ, বাস্তব জীবনে পদার্পণ করনি, অর্থাৎ ক্যারিয়ার, নিজের পায়ে নিজে এখনও দাঁড়াওনি। দ্যাটস ওয়াই তোমার কাছে ভালো লাগা খারাপ লাগা কাজ করে এখনও। তুমি যখন অন্যের অফিসে কাজ করবা, তখন কিন্তু তোমার ভালো লাগা খারাপ লাগা অথবা তোমার মাথা ব্যথা, শরীর ব্যথা, কোনো কিছুই কিন্তু তখন ওই অফিস পাত্তা দিবে না। সো বি প্র্যাকটিক্যাল, জীবন নিয়ে সচেতন হও। দিস ইজ ইউর লাস্ট টাইম, নিজের আইডেন্টিটি বদলাও। ওকে, সবাই যারা উপস্থিত হয়েছে অন্যদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া চলে আসছে। ওকে ওকে, আমরা শুরু করে দিচ্ছি। প্রত্যেকে একটু লাইক রিয়েক্ট দাও যেন অন্যরা বুঝতে পারে, সবার কাছে ক্লাসটি চলে যায়। ওকে, সবাই যেন আমাদের ক্লাসে জয়েন করে, প্রত্যেকেই হাজিরা দাও। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই স্টার্ট করো। 1 নাম্বার প্রশ্নের শব্দের মূল উপকরণ কি বা কোনটি? শব্দের মূল উপকরণ কোনটি? ওকে, সবাই এই প্রশ্নের উত্তর সবাই পারো। হ্যাঁ, এগুলো অনেক আগে পড়িয়েছি, তারপরেও যারা আছো আমি আবার একটু সামারি করে দিব। শব্দের মূল উপকরণ কি? উপকরণ। ওকে, উপকরণ কি? সবাই একটু উত্তর দাও। সবাই, কোন সমস্যা? শব্দের মূল উপকরণ কোনটি? ওকে, কি বা কোনটি? সবাই একটু উত্তর দাও তো দেখি পারো কিনা। শব্দের মূল উপকরণ বলেছি, উপাদান বলি নাই। ওকে, মূল উপকরণ বলেছি। শব্দের মূল উপকরণ কোনটি? সবাই একটু উত্তর দাও তো। আমি যখন ক্লাস নেই, আমি সবাইকে এই স্ট্রাকচারটি মুখস্থ করিয়ে দেই। সেটা হলো ধ্বনি অথবা কি বর্ণ। ওকে, এই ধ্বনি বর্ণ দিয়ে কি তৈরি হয় বলো তো? বর্ণ থেকে তৈরি হয় শব্দ। ওকে, শব্দ থেকে কি তৈরি হয়? শব্দ থেকে তৈরি হয়, শব্দ দিয়ে কি তৈরি করা যায়? বাক্য। আর এই বাক্য হলো আমাদের ভাষা প্রকাশের মাধ্যম। বাক্য থেকে আমরা ভাষা আসি। দ্যাট মিন্স এই স্ট্রাকচারটা একটু ফলো করব। ওকে,
এই স্ট্রাকচারটা একটু ফলো করবা। যখনই উপকরণ চাইবে, কি চাইবে? উপকরণ চাইবে, ঠিক আগেরটা হবে উত্তর। ঠিক কোনটা? আগেরটা হবে। ঠিক যদি ভাষার উপকরণ বলে বাক্য, বাক্যের উপকরণ বলে শব্দ, শব্দের উপকরণ বললে ধ্বনি, ধ্বনি অপশনে না থাকলে বাক্য দিবা। বলো, ধ্বনি অপশনে না থাকলে কি দিবা? বর্ণ। তাহলে এখানে ধ্বনি আছে, ধ্বনি নাই। তাইলে যদি উপকরণ চায় ঠিক এই স্ট্রাকচারটা মুখস্থ করবা, এই স্ট্রাকচারের ঠিক আগেরটা উত্তর দিয়ে দিবা। সিম্পল, এগুলো অনেক ডিটেলসে ক্লাসে পড়াই, জাস্ট এখান সহজভাবে বললাম। আর যদি উপাদান চায়, কি উপাদান চায়? উপাদান মনে করবা, যদি উপাদান বলা হয় ভাষার উপাদান, বাক্যের উপাদান, শব্দের উপাদান, যাই বলক না কেন, উপাদান চাইলে সবগুলোর মানে ভাষার বলো, বাক্যের বলো, শব্দের উপাদান মানে কি? ধ্বনি। সো উপাদান উত্তরটা অলওয়েজ কি থাকবে বলো? ফিক্সড থাকবে। ওকে, আর উপকরণটা নট ফিক্সড। এটা বেশি আলোচনা করছি না, নট ফিক্সড। এটা জাস্ট এই শর্টকাটে যদি একটু মুখস্থ করে রাখো তাহলে পরীক্ষায় উত্তর করতে পারবা। যদি কি চায়, ভাষার উপকরণ চায় ঠিক বাক্য হবে, বাক্যের উপকরণ চাইলে শব্দ হবে, শব্দের উপকরণ চাইলে ধ্বনি হবে, ধ্বনি অপশন না থাকলে বর্ণ হবে। আর যদি ভাষার বলো, বাক্যের বলো, শব্দের বলো, উপাদান বললে কি হবে? ধ্বনি, মানে মূল শব্দটা থাকবে। ওকে, মূল উপাদান, মূল উপকরণ, ঠিক আছে, এগুলো তোমরা জানো। ওকে, সো ক্লিয়ার সবার কাছে বিষয়টা? ক্লিয়ার? ইয়েস, আমরা এটা পড়িয়ে দিয়েছি, যেটার নাম মূল উপাদান সেটাকে আমরা ক্ষুদ্রতম একক বলবো। কি বলবো? ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক। ওকে, ক্ষুদ্রতম একক। আর এটা হলো বৃহত্তম একক। এটা কি? বৃহত্তম একক, বৃহত্তম একক। ওকে, ক্লিয়ার? সবাই পেরেছে উত্তর দিতে? তাইলে আমরা কি বলেছি? শব্দের মূল উপকরণ, দ্যাট মিন্স উপকরণ বললে ঠিক আগেরটা উত্তর হবে। বলো, উপকরণ বললে ঠিক আগেরটা উত্তর হবে। ক্লিয়ার? এগুলো নিয়ে আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করি। জাস্ট এইভাবেই মুখস্থ করে রাখবা, সহজে মুখস্থ করবা। অনেকে আছে এই পড়াশোনাগুলো এত কঠিনভাবে মুখস্থ করতে চাও বা চেষ্টা করতে চাও, আসলে এত কঠিন কিন্তু পরীক্ষায় আসে না, একটু শর্টকাটে মুখস্থ করবো। ওকে, সবাই মনোযোগ দাও। নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? খুব নতুন একটি প্রশ্ন। নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? সবাই, নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? সবাই একটু মনোযোগ দাও। নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? সবাই একটু মনোযোগ দাও। নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? দেখি পারো কিনা, উত্তর হয় কিনা। সবাই, নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? 2 এর উত্তর কোনটি? নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? বিকল্প ধ্বনি নেই। যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমরা যদি সবাই সেকেন্ড টাইমার হয়ে থাকো, আমি তোমাকে বলবো একটু সিরিয়াস হও। হুট করে আসবা, হুট করে চলে যাবা, মানে এটা ঠিক না। মানে তোমার আরেকটু সিরিয়াস হওয়া উচিত। অল্প সময় 30-35 মিনিট দিতেই পারো। তুমি একটু মনোযোগ সহকারে দেখবা, কিছু না কিছু শিখতে পারবা, কিছু না কিছু শিখতে পারবা। এই যে উত্তরটা দিতে পারতেছো না, তাহলে এটা তো পারা উচিত, তাই না? নিচের কোনটির বিকল্প ধ্বনি নেই? লক্ষ্য করো, আমরা জানি ব্যঞ্জন বর্ণ কয়টি, মনে আছে? ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি, রাইট? আর ব্যঞ্জন ধ্বনি বললে, ব্যঞ্জন ধ্বনি বললে উত্তর কতটি? 30টি। ওকে, 30টি। কেন ধ্বনি 30টি? কারণ কিছু কিছু বর্ণের দুইটা মানে ধ্বনি, বিকল্প ধ্বনি আছে, সো দুইটা মিলে একটা। লক্ষ্য করো, আমরা যদি এই বলি মূর্ধন্য আর এই দন্তন্য, মূর্ধন্য এবং দন্তন্য, ধ্বনি ধরা হয় দন্তন্যকে, মূর্ধন্যের আলাদা ধ্বনি নেই। অর্থাৎ মূর্ধন্যের বিকল্প ধ্বনি হিসেবে আমরা কোনটা চিন্তা করতে পারি বলতো? দন্তন্যকে। ওকে, জ এবং বর্গীয় জ, রাইট? এই দুইটা একটার বিকল্প ধ্বনি, ধ্বনি ক্ষেত্রে বিকল্প। দ্যাট মিন এটার আমরা সবসময় লিখবো কোনটা? বর্গীয় জটাই লিখি, কিন্তু ধ্বনি সেম, তাই না? এখন লক্ষ্য করে এখানে কে আছে? এই মূর্ধন্যস্বয়ের ধ্বনি সবসময় কি লেখা যায়? তালব্যস্য লেখা যায়, এটার বিকল্প ধ্বনি তালব্যস্য। বিসর্গের বিকল্প ধ্বনি হলো হ, বিসর্গের পরিবর্তে আমরা হ লিখতে পারি। অনুসারের বিকল্প আমরা হিসাব লিখতে পারি উ, কিন্তু টয়ের কোনো বিকল্প ধ্বনি নাই। তাহলে আজকের উত্তর হলো ঘ। আশা করি বুঝতে পেরেছ, কারণ ধ্বনি আর বর্ণ কিন্তু এক না। এখানে দুইটা বর্ণ, একটা মূর্ধন্য একটা দন্তন্য ন, বাট যদি ধ্বনি চিন্তা করো, দুইটা মিলে কয়টা ধ্বনি বলো? একটা ধ্বনি।
মূর্ধন্য এবং দন্তন্য দুইটার সাউন্ড এক, সেক্ষেত্রে দন্তন্য লিখলেই হয়ে যায়। ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পেরেছ? এটা কি সবাই বুঝতে পেরেছ? আমরা যেদিন বর্ণের ক্লাসে পড়িয়েছি এটা আমরা ডিটেলস পড়িয়েছি। ওকে, আমরা যেদিন এই যে খ বলেছ হবে না, মূল কথা হলো বিকল্প ধ্বনি। মূর্ধন্যস্ব পরিবর্তে আমরা তালব্যস্য ধ্বনি লিখি, বিসর্গের পরিবর্তে আমরা হ লিখতে পারি, অনুসারের পরিবর্তে আমরা উ লিখতে পারি, কিন্তু টয়ের কোনো বিকল্প ধ্বনি নেই। ওকে, টয়ের কোনো কি নেই। ওকে, নেক্সট নেক্সট। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্ন। মূর্ধন্যয়ের পূর্বের নাসিক্য বর্ণ কোনটি? মূর্ধন্যয়ের পূর্বের নাসিক্য বর্ণ কোনটি? মূর্ধন্যয়ের পূর্বের নাসিক্য বর্ণ কোনটি? সঞ্জিদা, সঞ্জিদা কিছু বলবো না, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। ঠিক আছে সঞ্জিদা, চান্স পাও নাই এখনো, নেক্সট চান্স পাওয়া কিনা তাও মনে হয় না। ঠিক আছে, একটা সেকেন্ড টাইম স্টুডেন্টকে মানে আমরা যে পড়াই, ঠিক আছে, তুমি যদি পেইড ব্যাচের হয়ে থাকো তাহলে তো আমাদেরকে চেনো, তাই না? ভালোভাবে চেনো সঞ্জিদা। তো যাই হোক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক এবং তোমাকে সুস্থ মানুষ হিসেবে কবুল করুক। ওকে, মূর্ধন্যয়ের পূর্বের নাসিক্য বর্ণ কোনটি? মূর্ধন্যয়ের পূর্বের নাসিক্য বর্ণ কোনটি? মূর্ধন্যয়ের পূর্বের নাসিক্য বর্ণ কোনটি? সবাই উত্তর দাও। আমরা জানি নাসিক্য বর্ণ কয়টি? 5টি। উ, তারপরে কি ইয়, তারপরে মূর্ধন্য, তারপরে দন্তন্য, তারপরে ম। তাহলে কি বলছে? মূর্ধন্যয়ের পূর্বের নাসিক্য বর্ণ কোনটি? তাহলে মূর্ধন্যয়ের পূর্বের নাসিক্য বর্ণ হলো ইয়। ইয় আছে? ইয়াস। এটাতেও ভুল করে, এটাতেও ভুল করে। এই যে সিনথিয়া, নির্মা, খ লিখছো, কতজন উল্টাপাল্টা উত্তর দিচ্ছ, কেন এরকম হয় উল্টাপাল্টা? একটু কনসেপ্ট যদি একটু মাথা যদি খাটাও তাহলে তো তোমার উত্তরগুলো হয়ে যায়, তাই না? ওকে, ঠিক আছে, এবার আসো। তাহলে কি বললাম? নাসিক্য বর্ণ, এই বর্গীয় বর্ণের মধ্যে, বর্গের মধ্যে নাসিক্য বর্ণ আছে কয়টা? 5টা। এর বাইরেও নাসিক্য বর্ণ আছে, কোনটা মনে আছে? অনুসার একটা নাসিক্য বর্ণ, চন্দ্রবিন্দুও নাসিক্য বর্ণ, রাইট? তাহলে নাসিক্য বর্ণ ওইভাবে চিন্তা করলে মোট যদি বলা হয় 60টি, বাট নাসিক্য ধ্বনি কয়টা বলো তো? নাসিক্য ধ্বনি 3টা। কোন 3টা বলো? নাসিক্য ধ্বনি একটা হলো উ, আরেকটা হলো দন্তন্য, আরেকটা হলো ম। এই উ, তারপরে দন্তন্য, ম, এটা সর্বজন স্বীকৃত নাসিক্য ধ্বনি হলো 3টা। ওকে, আর নাসিক্য বর্ণ মোট হলো 5টি। নাসিক্য বর্ণ মোট হলো কয়টি? 60টি। মোট কয়টি বলো? 60টি। নাসিক্য বর্ণ বা আনুনাসিক্য বর্ণ যেভাবে বলো। আর অনেক ক্ষেত্রে চন্দ্রবিন্দুটাকে ওইভাবে মানে ধরা হয় না হিসেবে, কারণ এটা 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 অন্যরকম। এটা তুমি এই চন্দ্রবিন্দু দিয়েও লিখতে পারো, আবার চন্দ্রবিন্দু ছাড়াও লিখতে পারো। ওকে, আমরা জাস্ট এটা উচ্চারণ একটা নাসিকার মাধ্যমে উচ্চারিত হয়। ওকে, এবার আসো। সো তাইলে নাসিক্য বর্ণ 3টা, নাসিক্য ধ্বনি 3টা, নাসিক্য বর্ণ 7টা, আর মূর্ধন্যয়ের আগের নাসিক্য বর্ণ হলো ইয়। ক্লিয়ার? নেক্সট। বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে? বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে? সবাই, বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে? বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে? বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে? ওকে, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু উত্তর করো। সবাই এগুলো পারবা, কারণ এইটাকে আমরা অক্ষর নির্ণয়টা খুব ভালোভাবে পারি। হ্যাঁ, এটা আসবে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা চলে আসে, মেজরিটি ক্ষেত্রে অনেক বছর আসে, পরপর বারবার আসে। ঠিক আছে, ওকে, এবার আসো। তাহলে বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে? আমরা অক্ষর আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে কি বলেছি? ইংরেজির ক্ষেত্রে ভাওয়াল কাউন্ট করব, বাংলার ক্ষেত্রে স্বরবর্ণ কাউন্ট করব। তাহলে লক্ষ্য করো, যতটি স্বরবর্ণ উচ্চারিত হয় ততটি অক্ষর হবে। যেমন বাংলাদেশ, একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হয়, লক্ষ্য করো, বা এর সাথে একটা আ উচ্চারিত হচ্ছে, তাই না?
আমরা কি অনুসারের সাথে অ উচ্চারণ করি না, তাহলে বাং বাং, রাইট, এইভাবে অনুসারের সাথে কিছু উচ্চারিত না। লা, লয়ের সাথে আ উচ্চারিত হচ্ছে, দে, দয়ের সাথে এ উচ্চারিত হচ্ছে। দ্যাট মিনস কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? তিনটা স্বরবর্ণ উচ্চারিত হইলে আমরা তিনটে অক্ষর নিব। কয়টা অক্ষর নিব? আমরা এটা 3 পার্টে উচ্চারণ করছি, বাংলাদেশ। মোট কয়টি অক্ষর বলো তো? 3টি অক্ষর। মোট কয়টি অক্ষর? 3টি অক্ষর। এখন আমরা যদি এটাকে এইভাবে বলি বাংলাদেশ, লক্ষ্য করো কয়টা ভাওয়েল? এ একটা, তারপরে এ একটা, ই একটা। মোট কয়টি ভাওয়েল বলো তো? যতটি ভাওয়েল পাবা ততটি অক্ষর হবে, যতটি ভাওয়েল পাবা ততটি কি হবে? অক্ষর হবে। তবে ভাওয়েল যদি আলাদাভাবে ফাইন্ড আউট না করা যায়, আলাদাভাবে উচ্চারিত না হয়, তাহলে পাশাপাশি 2টি ভাওয়েল 1টি অক্ষর ধরা হবে। যেমন ভাই, ভাই, এখানে এ এবং আই 2টা ভাওয়েল আছে, বাট এখানে অক্ষর 2টা হবে না, কারণ এই এ এবং আই আলাদা উচ্চারণ হচ্ছে না। তুমি বলতে পারবা না যে ভা ই, এভাবে আমরা উচ্চারণ করি না। পাশাপাশি 2টা ভাওয়েল থাকলে একটা অক্ষর ধরতে হয়। যেমন এই ভাই শব্দে মাত্র 1টি অক্ষর। অনুরূপভাবে আমরা বাংলায় যদি লিখি ভাই, ভাই শব্দে 1টি অক্ষর, কারণ আ এবং রস্বই মিলে আই হয়। এটার 2টা মিলে আলাদা 2বারে উচ্চারণ করা যায় না, ভাই একবার উচ্চারণ করা হয়। এই শব্দে একটা যৌগিক স্বরবর্ণ আছে, আর যৌগিক স্বরবর্ণকে 1 অক্ষর ধরতে হয়। যৌগিক স্বরবর্ণকে কয় অক্ষর ধরতে হয়? 1 অক্ষর ধরতে হয়। ওকে, নেক্সট। কোনটি অপিনিহিতির উদাহরণ? ওয়াও, কোনটি অপিনিহিতির কি উদাহরণ? কোনটি অপিনিহিতির উদাহরণ? ওকে, সবাই একটু মনোযোগ দাও। কোনটি অপিনিহিতির উদাহরণ? কোনটি অপিনিহিতির উদাহরণ? কোনটি অপিনিহিতির উদাহরণ? দেখি পারো কিনা। কোনটি অপিনিহিতির উদাহরণ? কোনটি অপিনিহিতির উদাহরণ? কোনটি অপিনিহিতির উদাহরণ? কোনটি অপিনিহিতির উদাহরণ? সবাই উত্তর করো। ডেফিনেটলি উত্তর করার সময় কোনটার উত্তর করে একটু লেট আসে, তো তুমি অবশ্যই 5-এর উত্তর করছো না 6-এর উত্তর করছো না 4-এর উত্তর করছো, একটু নাম্বারিংটা করে দেন 4 লিখে তারপরে খ লিখবা, ক লিখবা, এভাবে লেখো, তাহলে আমার জন্য কি হবে? সহজ হবে। কোনটি অপিনিহিতির উদাহরণ? সবাই সবাই একটু ট্রাই করো। কোনটি অপিনিহিতির উদাহরণ? মনে রাখবা, এইভাবে যখন আসে তখন কিন্তু আমাদের উত্তর করতে হলে অনেক বেশি ভাবতে হবে। আর এটা পারবা কখন? যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করো, অনেক বেশি প্র্যাকটিস করো। মনে রাখবা, এই রকম ধ্বনি পরিবর্তনের যদি সিঙ্গেল উদাহরণ আসে, মানে 2টা পার্ট না দেওয়া থাকে, তাহলে তুমি চিন্তা করবে এটা কোনটা থেকে আসছে। সরি, তাহলে লক্ষ্য করো, এই যদি স্কুল চিন্তা করো, তাহলে এটা আসছে কই থেকে জানো? এটা আসছে স্কুল থেকে, স্কুল থেকে। আর আইজ আসছে কই থেকে জানো? আজি। ওকে, আর গ্লাস আসছে কই থেকে? গ্লাস। ওকে, গ্লাস গ্লাস গ্লাস। ওকে, আর ধপা ধপ আসছে কই থেকে? ধপ ধপ থেকে, ধপ ধপ থেকে। ওকে, দ্যাট মিন্স তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করো, অনেক বেশি চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু আগের অপশনটা অবশ্যই তোমার মধ্যে চলে আসবে। সো লক্ষ্য করো, স্কুল থেকে স্কুল, এখানে যা ছিল এখানে নতুন একটা স্বরধ্বনি আসছে, এটাকে বলে আদি স্বরাগম। এটাকে বলে আদি স্বরাগম। এটাকে কি বলে বলো? আদি স্বরাগম। তারপরে আজি থেকে আইজ, পরের রস্বইকার যদি আগে চলে আসে, আজি জয়ের পরে রস্বইকার ছিল, এবার জয়ের আগে আসছে, পরের রস্বইকার যদি আগে আসে আমরা তাকে বলি অপিনিহিতি। পরের রস্বইকার আগে আসলে আমরা তাকে বলি অপিনিহিতি। ওকে, পরের রস্বই অথবা রস্য, মনে রাখবা অপিনিহিতি 2টা বর্ণ নিয়ে কাজ করে। রস্বই অথবা রস্য একটা বর্ণের পরে আছে, ওই বর্ণের আগে আসলে অপিনিহিতি। ওকে, যেমন আমরা বলছি যে সাধু, ধয়ের পরে রস্যকার ছিল, আর এই রস্যকারটা ধয়ের আগে নিয়ে আসো, সাউদ। অনেকে এটা ধরতে পারো না, কেন? কারণ এই রস্যকার আর রস্য একই জিনিস। বর্ণের সাথে লিখলে কার লিখতে হয়, আর স্বাধীনভাবে লিখলে চিহ্নটা, মানে সরাসরি বর্ণ লিখতে হয়। ওকে, তাইলে এটা হলো এটা। এই গ্লাস থেকে গেলাস, গ্লাস, সবাই একটু মনোযোগ দাও তো। আমরা যখন গ্লাস লিখলাম, এই যে লক্ষ্য করো, এই আকারটা কি গয়ের সাথে উচ্চারিত হচ্ছে না লয়ের সাথে? তোমরা একটু নিজেরা চিন্তা করো, মুখে মুখে জিহ্বায় উচ্চারণ করো, গ্লাস গ্লাস গ্লাস। দ্যাট মিন্স এখানে এই গয়ের পরে ল, তারপরে আকার, লয়ের সাথে আকারটা উচ্চারিত হচ্ছে। দ্যাট মিন্স গ ল আকার দন্তস্ব, এরকম ছিল না?
গ ল আকার দন্তস্ব, তাহলে অতিরিক্ত একটা একার আসছে, অতিরিক্ত একার আসলে স্বরাগম হয়। কোথায় আসছে? তোমরা দেখবা গয়ের আগে আসছে, কিন্তু না, এটা যদি গয়ের আগে আসতো তাহলে বলতে হবে তোমাকে এ গ ল একার লাস, এ গ্লাস, এ গ্লাস, এ গ্লাস না, এটা হলো গে লাস, গয়ের পরে এ। সারা জীবন মনে রাখবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন সব সময় পরে থাকে। যেমন আমি যদি গয়েকার গে এটা ভাঙি, তাহলে কিভাবে ভাঙতে হবে? প্রথমে লিখতে হবে গ হসন্ত যোগ এ, কখনোই লেখা যাবে না এ যোগ গ। যদি এটাকে একার আগে বলো তাহলে বলতে হবে এ গ এগ, এ গো এগ বলা যাবে না। দ্যাট মিনস এই গয়ের আগে একারটা আসছে, বাট একার গয়ের আগে না, একারের অবস্থান পরে। এটাকে আমরা বলবো মধ্য স্বরাগম, এটাকে আমরা বলবো মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। ওকে, তারপরে আসো ধপ ধপ থেকে ধপা ধপ। মনে রাখবা একটা শব্দ দুইবার উচ্চারণ না করে একবার করব, এবং মাঝখানে যদি আমরা অতিরিক্ত কোনো স্বরধ্বনি আকার নিয়ে আসি সেটাকে বলে অসমীকরণ। সেটাকে কি বলে? অসমীকরণ। যেমন কপ কপ, কপা কপ, ধপ ধপ, ধপা ধপ, চল চল, চলাচল, এই টাইপের উদাহরণগুলো। আশা করি সবাই বুঝতে পারতেছ, তাই না? ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো 6 নাম্বার। 6 নাম্বার, নত্যবিধি অনুসারে ভুল বানান কোনটি? নত্যবিধি অনুসারে ভুল বানান কোনটি? তোমরা সবাই উত্তর করো, তোমরা সবাই উত্তর করো। তোমরা সবাই উত্তর করো। সবাই উত্তর করো, দেখি দ্রুত সবাই উত্তর করো। নত্যবিধি অনুসারে সঠিক বানান কোনটি? সবাই। ওকে, লক্ষ্য করো, নত্যবিধি অনুসারে ভুল বানান কোনটি? ভুল বানান, ভুল বানান হলো কেরানি। ভুল বানান কি বলো? কেরানি। তাহলে কেরানি ভুল বানান। ওকে, লক্ষ্য করো, কারণ কেরানি তৎসম শব্দ না। মনে রাখবা নত্যবিধান শুধু তৎসম শব্দে নিয়ম মানবে, অন্য কোনো শব্দে নিয়ম মানে না। উৎস অনুসারে শব্দ কত প্রকার? 5 প্রকার। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই তৎসম ছাড়া অর্ধ তৎসম বলো, তদ্ভব বা খাঁটি বাংলা বলো, দেশি বা বিদেশি, কোনো শব্দেই নত্যবিধান খাটবে না, শুধু একটা শব্দে খাটবে। ওকে, আমরা নত্যবিধানের একটা রুলস পড়েছিলাম, রি র স রিকার রফলা রেপ, এরপরে সরাসরি ন থাকলে মূর্ধন্য, এরপরে স্বরবর্ণ কবর্গ পবর্গ জ অন্তস্থ হ অনুসার, এই বর্ণগুলো থাকলে এরপরে মূর্ধন্য। দ্যাট মিনস রি র স রিকার রফলা রেপ, এরপরে যদি স্বরবর্ণ কবর্গ মানে কি? ক খ গ ঘ ঙ, পবর্গ প ফ ব ভ ম, জ অন্তস্থ হ অনুসার। মনে রাখবা যেখানে রি র স রিকার রফলা রেপ, এই 6টা বর্ণের যে কোনো একটা বর্ণের পরে যদি এখানের কোনো একটা বর্ণ, 2টা বর্ণ, 3টা বর্ণ, সবগুলো বর্ণ যদি এখানের বর্ণই থাকে, এরপরে যত বড় শব্দ হোক মূর্ধন্য ন, বাট এই বর্ণের বাইরে অন্য বর্ণ ঢুকতে পারবে না। এবার আসো অব্রাহ্মমান। ব্রাহ্মমান বয়ের সাথে কি ফলা? রফলা। এই যে আমাদের রফলা আছে, রফলার পরে আকার, আকার হলো স্বরবর্ণ, এই লক্ষ্য করো স্বরবর্ণ। এরপরে ম, ম আমাদের প বর্গে আছে, প ফ ব ভ ম। তারপরে আছে জফলা। মনে রাখবা জ আর জফলা সেম জিনিস, জ আর জফলা সেম জিনিস আছে, পাইছি। এরপরে আবার ম, ম আমাদের আছে। এরপরে আকার, স্বরবর্ণ। দ্যাট মিনস এই রফলার পরে যেই বর্ণগুলো এখানে আছে, রফলা এবং নয়ের মাঝে যেই বর্ণগুলো আছে, এই বর্ণগুলো এখানের বর্ণ। এরপরে গণ্য হয়েছে, মূর্ধন্য হয়েছে, তাহলে এটা সঠিক, এটা বানান সঠিক। এবার আসো অগ্রগণ্য। এবার পাইছি রফলাটা মাঝে পাইছি, রফলা আছে। এরপরে গ, গ আমাদের ক বর্গীয় বর্ণ, ক খ গ। তারপরে
মূর্ধন্য হয়েছে। দ্যাট মিনস র ফলার পরে গ পাইছি, গ হলো ক বর্গের বর্ণে, এরপরে ন হইলে মূর্ধন্য, এটা নিয়ম মেনেছে। ওকে, এবার আসো আমাদের আরেকটা আছে নিপাত, স্বভাবতই মূর্ধন্য ন অথবা নিত্য মূর্ধন্য। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, এই মনটা হলো স্বভাবতই মূর্ধন্য। দ্যাট মিনস এটাও নিয়ম মেনেছে। তাহলে নিয়ম মানে না কোনটা? কেরানি, কেরানি লিখতে কেরানি, দ্যাট মিনস এটা দন্তন্য দিয়ে লিখতে হবে, এটা তৎসম শব্দ না। এটা কোন ন দিয়ে লিখতে হবে বলো? দন্তন্য দিয়ে লিখতে হবে, বিকজ এটা কি শব্দ না? তৎসম শব্দ না। বুঝাইতে পেরেছি সবাইকে? ওকে, ইয়াস, মেজরিটি তোমরা পেরেছ। ওকে, এবার আসো, এবার আসো, যেমন আমরা লক্ষ্য করো, আমরা যদি বলি এরকম শ্রাবণ, শ্রাবণ, রফলা আকার, আকার মানে স্বরবর্ণ, ব মানে প বর্গে আছে, এরপরে ন হইলে কোন মূর্ধন্য। লক্ষ্য করো আমরা যদি বলি অর্জন, রেপ, রেপ পাইছি, রেপের পরে জ, জ আমাদের এখানে নাই, না থাকার কারণে দন্তন্য হয়ে গেছে। বাট আমরা যদি বলি অর্পণ, রেপের পরে প পাইছি, রেপ মানে র, রেপের পরে প পাইছি, প আমাদের এখানে আছে, এরপরে ন হইলে মূর্ধন্য। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট, কোন শব্দে নিয়ম বহির্ভূত মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? কোন শব্দে নিয়মের বাইরে গিয়ে মূর্ধন্য লেখা হয়েছে? কোন শব্দে নিয়মের বাইরে গিয়ে মূর্ধন্য লেখা হয়েছে? কোন শব্দে নিয়ম বহির্ভূত মূর্ধন্য হয়েছে, মানে নিয়ম ছাড়া মূর্ধন্য লিখছো, মানে ভুল লিখছো। সাতের উত্তর করো তোমরা সবাই। সবাই সাতের উত্তর, সাতের উত্তর করো সবাই, সাতের উত্তর করো সবাই। যারা উপস্থিত হয়েছ সবাই হাজিরা দাও, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তাহলে অন্যরা দেখতে পারবে এবং বুঝবে যে এই ক্লাসটি গুরুত্ব আছে। হ্যাঁ সবাই, সাতের কি? সাথে, আচ্ছা, ইয়াস। তাহলে মানে কোন শব্দে নিয়ম বহির্ভূত মূর্ধন্য হয়েছে দেখি? বর্ণমালা, তাহলে রেপের পরে মূর্ধন্য হয়েছে, এটা নিয়ম মানছে। অপরাহ্ন, রয়ের পরে আকার স্বরবর্ণ হয়, এরপরে মূর্ধন্য, এটাও নিয়ম মানছে। ধারণা, এটাও নিয়ম মেনেছে। কিন্তু ধরন, আজীবন মনে রাখবা, ধরনে দন্তন্য মুখস্থ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরনে দন্তন্য, এটা কই শব্দ না, তৎসম শব্দ না। ধরনে দন্তন্য, পরীক্ষা আসবে, ধরন দন্তন্য। তুমি প্রয়োজনে কোনো একটা সিম্বল দিয়ে এটা হাইলাইটস করে রাখো, এটা পরীক্ষা আসবে, ধরন কোন দন্তন্য। তাহলে এটা নিয়ম বহির্ভূত মূর্ধন্য লেখা হয়েছে, এটা কোনো নিয়মের মধ্যে আসে না। ওকে, এবার আসো নেক্সট। 8 নাম্বার, প্রতীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই ট্রাই করো। প্রতীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রতীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেকেন্ড টাইম একটু সিরিয়াস হইতে হবে প্রিয় ভাই বোনেরা। তোমাদেরকে আমি এত অনুরোধ করি, এত বুঝাই, তারপরেও যদি না বুঝো কি হবে ভাই বোনেরা? সবাই একটু সিরিয়াস হও, চান্স তোমাকে পেতেই হবে। এবার যদি চান্স না পাও মুখ দেখাইতে পারবা না কারো কাছে। এবার যদি চান্স না পাও নিজের কাছেই নিজেকে খারাপ লাগবে, নিজের কাছেই নিজেকে অপদার্থ মনে হবে। সো একটু সবাই একটু আর একটু সিরিয়াস হও, আর একটু বেশি পরিশ্রম করো। তোমার প্রত্যেক দিনের পড়ার প্রতি তুমি যদি স্যাটিসফাইড থাকো, কথা দিলাম সত্যিকার অর্থেই তুমি সফল হবা। কারণ আমরা জানি অনেক সময় আমরা পড়ি, আমাদের পড়া হয় না। আল্লাহর কাছে চেষ্টা করো, নামাজ পড়ো, বেশি বেশি চেষ্টা করো যে আল্লাহ তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। ওকে, সবাই সময় নষ্ট করবা না। ওকে, প্রতীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ। প্রতীক্ষা আমরা জানি রস্বইকার অথবা দীর্ঘইকারের পরে যদি রস্বইকার অথবা দীর্ঘইকার থাকে, উভয় মিলে দীর্ঘইকার হয় বা দীর্ঘই হয়। ঠিক আছে, এবার আসো, আবার দীর্ঘই যদি থাকে কোনো শব্দে, এটা ভাঙলো প্লাসের আগে হয় রস্বই নতবা দীর্ঘই, প্লাসের পরে রস্বই অথবা দীর্ঘই, যে কোনো একটা হবে। এখন এখানে 4টা নিয়ম আছে। রস্বইকারে দীর্ঘইকার হয়, রস্বইকারে দীর্ঘইকার হয়, দীর্ঘইকারে রস্বইকারে দীর্ঘইকার হয়, দীর্ঘইকারে দীর্ঘইকার হয়। ওকে, এখন কোথায় রস্বইকার লিখবো, কোথায় দীর্ঘইকার লিখবো? সিম্পল হিসাব, বাস্তবে যে শব্দটা লিখতে রস্বইকার লিখতে হয় সেটা রস্বইকার দিয়ে লিখবো। তাহলে প্রতীক্ষা দীর্ঘইকার আছে না, তাহলে দীর্ঘইকার ভাঙলে প্রথম অংশের শেষে এই দুইটা একটা আসবে, দ্বিতীয় অংশে এই দুইটার যে কোনো একটা আসবে শুরুতে। তাহলে প্র ত
ওকে, প্রতি রস্বই দীর্ঘিকার লিখলে কি হবে প্রতি, আর প্রতি জীবনে আমরা দীর্ঘিকার দিয়ে লিখি না, প্রতি লিখি রস্বইকার প্রতি। এরপরে কি ইক্ষা থাকবে, পরের বারে তো ক্ষীয়ের আগে এই দীর্ঘিকারটা ভাঙলে তো রস্বই দীর্ঘ যে কোনো একটা আসবে ইক্ষা, আর সারা জীবন মনে রাখবা ইক্ষা অবশ্যই দীর্ঘইকার দিয়ে, তাহলে প্রতি যোগ ইক্ষা, প্রতি যোগ ইক্ষা, প্রতি যোগ ইক্ষা, তাহলে এইটা দীর্ঘইকার। ওকে, দুইটা শব্দ মাথায় রাখবা, মেজরিটি তিন চারটা হয়, মনে রাখবা ঈশ্বর, ঈশ্বর, ইক্ষা, আর কমন আরেকটা আসলে ইস, এই তিনটা শব্দ মুখস্থ রাখবা। এই তিনটা শব্দ সবসময় দীর্ঘইকার দিয়ে লিখবা, ঈশ্বর, ইক্ষা, ইস, ঈশ্বর, ইক্ষা, ইস, এই তিনটা শব্দ তুমি দীর্ঘইকার দিয়ে লিখবা। ওকে, এই ধরনের সন্ধিগুলো বিচ্ছেদ করার ক্ষেত্রে মাঝে যদি দীর্ঘইকার থাকে এবং শেষে যদি এই ধরনের শব্দ থাকে, ওকে, তাইলে লক্ষ্য করো ঈশ্বর, ইক্ষা, ইস, এই তিনটা শব্দ মাথায় রাখবা, দীর্ঘইকার দিয়ে হবে। ওকে, অনেকেরই হয়েছে সঠিক উত্তর এটা। নেক্সট, কোন বানানটি অশুদ্ধ? কোন বানানটি অশুদ্ধ? সবাই উত্তর করো, কোন বানানটি অশুদ্ধ? সবাই উত্তর করো, কোন বানানটি অশুদ্ধ? কোন বানানটি অশুদ্ধ? কোন বানানটি অশুদ্ধ? কোন বানানটি অশুদ্ধ বলো? একটু বিপদে পড়ে গেছো সবাই, দেখছো মেজরিটি উৎকৃষ্ট লিখতেছো, কি কারণে উৎকৃষ্ট লিখতেছো? শুশ্রূষা, এটা ঠিক আছে, শুদ্ধ। সম্মাননীয়, এটাও শুদ্ধ। উৎকৃষ্টতা শুদ্ধ, বাট তোমরা মেজরিটি উৎকৃষ্টতায় ভুল দিচ্ছ। মহিয়সী, মহিয়সী ভুল, দ্যাট মিনস সঠিক উত্তর হলো মহিয়সী। মনে রাখবা মহিয়সীতে দুইটাই দীর্ঘইকার, মহিয়সী দুইটাই দীর্ঘইকার, মহিয়সী। ওকে, বাকিগুলো শুদ্ধ। এখন প্রবলেমটা হয়েছে মহিয়সী দুইটাই, অনেকে খ উত্তর দিয়েছ। সবসময় মনে রাখবা এই উৎকর্ষ, উৎকর্ষ শব্দটা হলো বিশেষ্য, উৎকর্ষ হলো বিশেষ্য। আচ্ছা বলো তো, উৎকর্ষ ছেলে, উৎকর্ষ আম, উৎকর্ষ জাম বলা যাবে? যাবে না, কারণ এটা বিশেষ্য। বিশেষ্য কখনো ডিরেক্ট আরেকটা বিশেষ্যকে মডিফাই করে না। তাহলে উৎকর্ষ বিশেষ্য, তাহলে উৎকর্ষতা, এটা তো নিজেই বিশেষ্য, তাহলে আবার তা দেওয়া যাবে? যাবে না। তাহলে কোথাও যদি দেখো উৎকর্ষ তা, তাহলে ভুল। বাট উৎকর্ষ কি? উৎকর্ষ সঠিক, উৎকর্ষ সঠিক। এখন বলো উৎকর্ষ কি? বিশেষ্য। বাট উৎকৃষ্ট, এখন বলো তো উৎকৃষ্ট জাত, উৎকৃষ্ট ধান, উৎকৃষ্ট আম, উৎকৃষ্ট জাম বলা যায় না? যায়, বিকজ এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইজিলি নাউনের আগে বসবে এবং প্রপার ওয়েতে মডিফাই করবে। সো উৎকৃষ্ট একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের সঙ্গে তা দেওয়া যায়, অর্থাৎ এটাও সঠিক আবার উৎকৃষ্ট সঠিক। আশা করি বুঝছো। উৎকৃষ্ট, উৎকৃষ্ট সঠিক। উৎকৃষ্ট হলো অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের নাউন হলো কি বলো? নাউন হলো উৎকৃষ্টতা, আর উৎকর্ষ নিজে একটা নাউন, এটার সাথে তা দেওয়া যাবে না, এটার সাথে তা দেওয়া যাবে না। তাহলে এইটুক শুধু লক্ষ্য করো, এইটুক লক্ষ্য করলে একটা সঠিক সুন্দর একটা সমাধান আছে এবং এটার উত্তর তুমি করতে পারবা। তাহলে আজকের পর থেকে মনে রাখবা উৎকর্ষ, উৎকর্ষ এটা কি? এটা সঠিক, কারণ এটা নাউন। এটা কি? নাউন। তারপরে তাহলে মনে রাখবা উৎকর্ষতা, উৎকর্ষতা, উৎকর্ষতা এটা ভুল, কারণ নাউনের সাথে মানে বিশেষ্যের সাথে, নাউনের সাথে তা বসে না, নাউনের সাথে বিশেষ্যের সাথে তা বসবে না, বসবে না, বিশেষ্যের সঙ্গে তা বসবে না। এবার আসো উৎকৃষ্ট, উৎকৃষ্ট কি বলো? উৎকৃষ্ট এটা সঠিক, এটা একটা অ্যাডজেক্টিভ। বলো উৎকৃষ্ট অ্যাডজেক্টিভ, কি বলো? বিশেষণ। উৎকৃষ্ট অ্যাডজেক্টিভ কি? বিশেষণ। ওকে, এবার আসো সবাই মনোযোগ দাও, আবার লিখছি যেন ভুল না করো। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে ডেফিনেটলি কি ব্যবহার করা যায়? উৎকৃষ্টতা। অ্যাডজেক্টিভের সঙ্গে তা দিলে আবার কি হয়ে যায় বলো? নাউন হয়ে যায়, NOUN, নাউন হয়ে যায়, দ্যাট মিনস বিশেষ্য হয়ে যায়। ওকে,
সবসময় মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। তাইলে উৎকর্ষতা ভুল, উৎকর্ষ সঠিক, উৎকৃষ্ট সঠিক, উৎকৃষ্টতা সঠিক। উৎকৃষ্ট হলো অ্যাডজেক্টিভ, উৎকৃষ্টতা নাউন, আর উৎকর্ষ নিজেই নাউন, এই জন্য এর সাথে তা দেয়া যাবে না। ক্লিয়ার? নেক্সট, আয়ু যেন পদ্ম পাতার নীর, এই বাক্যে পদ্ম পাতা কোন কারক? আয়ু যেন পদ্ম পাতার নীর, এই বাক্যে পদ্ম পাতা কোন কারক? দেখি সবাই উত্তর দাও। আয়ু যেন পদ্ম পাতার নীর, এই বাক্যে পদ্ম পাতার কোন কারক? সবাই আয়ু যেন পদ্ম পাতার নীর, সবাই আয়ু যেন পদ্ম পাতার নীর, সবাই উত্তর দাও। মনে রাখবা এই আয়ুটাকে তুলনা করা হয়েছে পদ্ম পাতার নীর পানির সাথে। মনে রাখবা একটা বিষয়কে যদি আরেকটা বিষয়ের সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটি অপাদান কারক হবে। অপাদান, যার সাথে তুলনা করা হয় সে কি হবে? অপাদান হবে। যার সাথে তুলনা করা হয় সেটা কি হবে বলো? অপাদান হবে। ক্লিয়ার? যার সাথে তুলনা করা হয়, তাহলে আয়ুটাকে, মানুষের হায়াতকে, মানুষের বয়সটাকে পদ্ম পাতার নীরের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ পদ্ম পাতার নীর, পদ্ম পাতায় পানি থাকলে টলমল টলমল করে, যে কোনো সময় পড়ে যায়। মানুষের জীবনটা এরকম সংক্ষিপ্ত। সো এই জন্য পদ্ম পাতার পানির সাথে তুলনা করা হয়েছে। তাহলে মনে রাখবা একটা বিষয়কে যদি আরেকটা বিষয়ের সাথে তুলনা করা, যার সাথে তুলনা করা হয় সে হলো অপাদান কারক। যার সাথে তুলনা করা হয় সে হলো কি কারক বলো? অপাদান কারক। তাহলে আমি বললাম, আমি যদি বলি এরকম, সুফিয়ানের চেয়ে মহসিন সুন্দর। ওকে, সুফিয়ানের চেয়ে মহসিন সুন্দর। লক্ষ্য করো শব্দটা তোমরা একটু উল্টো হয়ে গেছে। শব্দটা যদি আমি সঠিক করে লিখি তাহলে এভাবে লিখতে পারি আমরা। লক্ষ্য করো, মানে তাহলে তোমাদের জন্য সহজ হবে। ওইটাও বাক্য হয়েছে, বাট উল্টা অ্যান্সার এদিকে চলে আসবে। সুফিয়ান মহসিনের চেয়ে সুন্দর। সুন্দর। লক্ষ্য করো, সুফিয়ানকে তুলনা করা হয়েছে কার সাথে? মহসিনের সাথে। এখানে মহসিন হলো অপাদান কারক, অপাদান। ওকে, সুফিয়ান মহসিনের চেয়ে সুন্দর। মনে রাখবা কোনো একটা ব্যক্তি বা বস্তুকে যদি অন্য একটা ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটা হলো অপাদান কারক। যার সাথে তুলনা করা হবে সেটা কি কারক? অপাদান কারক। ওকে, নেক্সট, সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, এটি কোন কারকে কোন বিভক্তি? আজকে যারা ক্লাস করেছে তাদের তো কমন চলে আসছে। সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, এটি কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু মনোযোগ দাও। সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, সৈন্যদল যুদ্ধে যাচ্ছে কোন কারকে কোন বিভক্তি? সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, মনে রাখবা সৈন্যদল কোথায় যাচ্ছে? যুদ্ধে যাচ্ছে। যুদ্ধে যাওয়া এটা দেশের জন্য জীবন দেওয়া। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার জন্য সংগ্রাম। মনে রাখবা কোনো কাজ যদি কেউ নিঃস্বার্থভাবে উৎসর্গ করে করে, দেশের জন্য জীবন দেয় যারা, এই যুদ্ধ
এটা একটা উৎসর্গের বিষয়, নিঃস্বার্থের বিষয়। নিঃস্বার্থে কেউ যদি কোনো কাজ করে সেটা হলো সম্প্রদানকারক। কি কারক হবে বলো? সম্প্রদানকারক। তাহলে সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, আর যদি বলতাম সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, অপরাজেয়। লক্ষ্য করো, সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, এই যুদ্ধ হলো সম্প্রদানকারক, বাট সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, এই যুদ্ধ কি জানো? এটা হলো অধিকরণ কারক, কারণ এটা নির্দিষ্ট একটা বিষয়ে তারা পারদর্শী। ওকে, দ্যাট মিনস যদি কেউ নিঃস্বার্থভাবে কোনো কিছু করে সেটা হলো কি হবে? সম্প্রদান কারক। আর স্বাভাবিকভাবে লক্ষ্য করো, সৈন্যদল কোথায় যাচ্ছে? যুদ্ধে যাচ্ছে। যুদ্ধে একটা যুদ্ধে অপরাজেয়, তাহলে কোন নির্দিষ্ট একটা বিষয়ে সে অপরাজেয়। ঠিক আছে, আমরা ইংরেজিতে দুর্বল, এই ইংরেজি একটা অধিকরণ কারক, কারণ কোনো বিষয়ে দক্ষ অদক্ষ বোঝালে সেটা অধিকরণ কারক হয়। কোনো বিষয়ে দক্ষ অদক্ষ বোঝালে কি হবে? সেটা অধিকরণ কারক হবে। ক্লিয়ার? আমি যদি বলি এই যে হজের জন্য মক্কা যাই, কিসের জন্য বলো? হজের জন্য, তাহলে সেটা সম্প্রদান কারক। ওকে, সেটা কি? সম্প্রদান কারক। আর যদি বলি চাকরির জন্য, চাকরি করবা, তাহলে এটা কর্মকারক হবে। কিসের জন্য? চাকরির জন্য। ওকে, আর লক্ষ্য করো, মক্কায় যাই, মক্কা নির্দিষ্ট একটা স্থান, এই মক্কা আবার অধিকরণ কারক। ওকে, এগুলো আস্তে আস্তে আমরা যখন স্টেপ বাই স্টেপ ক্লাসে পড়বো এগুলো আমরা বুঝে যাব। ওকে, নেক্সট। ওকে, 12 নম্বর, যাত্রাভিমান লইয়া ঘন্টার পর ঘন্টা বিতণ্ডা করা অসমীচীন বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি? সবাই ট্রাই করো, দেখি এখানে কয়টা ভুল বের করতে পারো কিনা। সবাই পদ্ম পাতার স্থান বোঝায় না, পদ্ম পাতার সাথে তুলনা বোঝাইলে সেটা ভিন্ন। যাত্রাভিমান মানে কোনো কারণ ছাড়াই নির্জাতিকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করা, সেটাই যাত্রাভিমান। এটা ভাঙলে কি হয় জানো? এটার মূল কথা হলো জাতি প্লাস অভিমান, আভিমান না, অভিমান। তাহলে এটা হলো যাত্রাভিমান, এখানে এই আকারটা থাকবে না। আকারটা কি থাকবে না? তাহলে যাত্রাভিমানে আকার থাকবে না, কি হবে বলো? জাত্যভিমান। ওকে, দ্যাট মিনস একটা ভুল হয়েছে। লইয়া ঘন্টা তো আমরা জানি, ঘন্টা হলে মূর্ধন্য, ঘন্টার। ওকে, পর ঘন্টা কোন মূর্ধন্য, আর মূর্ধন্য বাম পাশ ফাঁকা থাকে। বিতণ্ডা মূর্ধন্য হবে, বিতণ্ডা মূর্ধন্য হবে। দ্যাট মিনস এই আরেকটা ভুল, অসমীচীন। তাহলে অসমীচীনে কি হবে? সমীচীন দুইটাই দীর্ঘইকার হবে, অসমীচীন। তাহলে 1 2 3 4 5টা, কয়টা হবে? 6টা। কোথায় পাইছো তোমরা? ওকে, 12 ক 4টা পাইছো, এটা কোনো কথা? ওকে, 6টা পাইছো কোথায়? 1 2 3 4 5টা, 6টা কোথায়? দেখছো সবাই? ওকে, ঠিক আছে, তাহলে 5টা ভুল হবে, 5টা। যাত্রাভিমানও ভুল আছে, তোমরা বই দেখে নিও। হ্যাঁ, 5টা ভুল আছে। তারপরে এবার আসো দেখি এটা পারো কিনা কেউ। রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে, সবাই মনোযোগ দাও। রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে। মাঝখানে একটা কথা বলছি, আমাদের সেকেন্ড টাইম ভর্তির শেষ তারিখ 31শে জুলাই।
তোমাদের যারা পরিচিত আছে তোমরা একটু সবাইকে একটু জানিয়ে দিবা এই সময়ের মধ্যে যেন ভর্তি হয়ে যায় সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। যারা এখনও ডিসিশন নিতে পারছো না, সবাই একটু নিজেরা আমাদের ক্লাসগুলো সম্পর্কে, যারা আমাদের এখানে ভর্তিকৃত স্টুডেন্ট আছে তাদের সাথে একটু কথা বলবা, তাহলে তোমাদের এটা সহজ হবে। ওকে, এটার উত্তর দেখি পারো কিনা। রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে। রাক্ষসে বধিবে ভীম, রাক্ষসকে কি করবা বলো, বধ করবে ভীম তোমার প্রসাদে। লক্ষ্য করো, হিন্দুরা যখন আগে যুদ্ধে যাইতো তখন তারা নর্মালি যুদ্ধে যাওয়ার আগে সকল সরঞ্জাম নিয়ে তাহলে কি করতো, লক্ষ্য করো, তারা দেবতার কাছে গিয়ে মানে প্রার্থনা করতো, এবং এই প্রার্থনাটা করার পরে মনে হয় যে তাদের তরবারিতে মানে তাদের হাতে যে তারা কাদেরকে, রাক্ষসকে বধ করার জন্য যা কিছু যত দরকার, আই মিন কি এটা এভাবে বলি, লক্ষ্য করো, রাক্ষসকে আমি এভাবে আসি, রাক্ষসকে বধ করবে ভীম, ভীম তোমার প্রসাদে। রাক্ষসকে বধ করবে ভীম তোমার কি প্রসাদে। তাহলে রাক্ষসকে আমরা এখানে কোন কারক বলবো? রাক্ষসকে বধ করবে কে? ভীম। ভীম একজন লোক, পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ভীম, ঠিক আছে। তাহলে ভীম রাক্ষসকে বধিবে ভীম, ভীম বধ করবে কাকে বলো? রাক্ষসকে। এখন সিম্পল একটা বিষয় ধরো, আমি তোমাকে কি করব? মারবো, আমি তোমাকে পিটাবো, মনে রাখবা। তাহলে এখানে ভীম হলো ডুয়ার, ভীম হলো কি ডুয়ার, আর এখানে রিসিভার হলো কে? রিসিভার হলো রাক্ষস। তাহলে মনে রাখবা ভীম হলো কর্তৃকারক, কি কারক? কর্তৃকারক। আর রাক্ষসকে বধ করবে ভীম, হ্যাঁ। তাহলে ভীম রাক্ষসকে বধ করবে, লক্ষ্য করো। তাহলে এই ভীম হলো রিসিভার, এটা হলো কর্মকারক। কি কারক? কর্মকারক। কিসের দ্বারা? প্রসাদের দ্বারা। কিসের দ্বারা? এখানে দোয়া টোয়া বুঝাইছে আর কি, প্রার্থনা বুঝাইছে। তাহলে এটা হলো আবার করণ কারক। এটা কি কারক বলো? করণ কারক। তাহলে এখানে এটা একটু মুখস্থ করে রাখবা, সেটা হলো রাক্ষসকে বধ করবে ভীম প্রসাদের দ্বারা, ঠিক আছে। তাহলে কিসের দ্বারা বধ করবে রাক্ষসকে? প্রসাদের দ্বারা। তাহলে প্রসাদ কোন কারক? করণ কারক। কে বধ করবে? ভীম। তাহলে ভীম হলো কর্তৃকারক। কাকে বধ করবে? রাক্ষসকে। রাক্ষস হলো কর্মকারক। মনে রাখবা আমি তোমাকে চাই, তাহলে আমি কর্তা, তুমি কর্ম। মনে রাখবা কর্তার কাজ যার উপর পড়ে, কর্তার নজর যার উপর পড়ে, কর্তার মায়ের যার উপর পড়ে, এইটা যে রিসিভার সে অলওয়েজ কর্মকারক হবে, আর যে ডুয়ার যে নিজে কাজ করে সে হলো কি? কর্তৃকারক। ওকে, তাহলে এখানে আমাদের কি কারক? মার্ক করা পদটি কোন কারক? দ্যাট মিনস রাক্ষস কোন কারক? রাক্ষস হলো কর্মকারক। রাক্ষস কি কারক বলো? কর্মকারক। রাক্ষস হলো কর্মকারক। ক্লিয়ার? রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সবাই কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সবাই একটু মনোযোগ দাও। কোনটি খাঁটি বাংলা? কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সবাই কোনটি খাঁটি বাংলা উপসর্গ? মনে রাখবা আমরা জানি খাঁটি বাংলা উপসর্গ 21টি, ওকে, আর সংস্কৃত বা তৎসম উপসর্গ 20টি। এই 20টির মধ্যে 4টা কমন আছে, আশু, বি, নি, ঠিক না? এই 4টা বাংলায়ও আছে, এই 4টা সংস্কৃতিতেও আছে। এই 4টাকে কোনোভাবেও খাঁটি বাংলা বলা যাবে না, এই 4টাকে কোনোভাবে খাঁটি সংস্কৃত বলা যাবে না, যেহেতু 2 জায়গায় আছে। তবে প্রশ্নের ভেতর দেখে তোমাকে অপশন দেখে উত্তর করতে হবে কি চাইছে আসলে। তাহলে এটার উত্তর কি? কোনটি খাঁটি বাংলা উপসর্গ? মনে রাখবা এগুলো সবগুলোই খাঁটি বাংলা উপসর্গ, বাট এই 3টে আবার কার মধ্যে আছে? তৎসম বা সংস্কৃতের মধ্যে আছে, সংস্কৃতের মধ্যে আছে। তাহলে এখানে শুধু সা শব্দটা বাংলার মধ্যে আছে, বা সা কোনো কমন না, শুধু সাটা উত্তর হবে, সা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? বাকিগুলো কিন্তু সংস্কৃতের মধ্যেও আছে, বাংলায়ও আছে, সংস্কৃতিতে আছে, শুধু সাটা বাংলায় আছে। ওকে, উপসর্গ যোগে গঠিত নয় কোনটি?
উপসর্গযোগে গঠিত নয় কোনটি? মনে রাখবা, উপসর্গ কোনো একটা শব্দের পূর্বে বসে, অর্থাৎ শব্দের পরের শব্দটা যদি এমন দেখো এটার কোনো অর্থ নাই, জীবনে কোনো দিন ব্যবহার করো নাই, প্রত্যয় হইলে ভিন্ন কথা, বাট এমন শব্দ আসছে যে শব্দের কোনো অর্থই নাই, তাহলে ওই শব্দ থেকে উপসর্গ পৃথক করা যাবে না। ওই পুরো উপসর্গটার শব্দেই সহই ওটা একটা মৌলিক শব্দ, ওইটা কোনো সাধিত শব্দ না। ওকে, তাহলে কোনটি? ওকে, তাহলে উপসর্গযোগে গঠিত নয় কোনটি? উপসর্গযোগে গঠিত নয় কোনটি? তাহলে লক্ষ্য করো, বি যোগ গত, গতের পূর্বে বি অ্যাড করেছি, সুন্দর অ্যাড হয়েছে। বি যোগ পদ, বি যোগ পদ, তাহলে পদ অর্থপূর্ণ শব্দ, পদের পূর্বে বি দিছি আর বিপদ হয়ে গেছে। জয়, লক্ষ্য করো, বি যোগ জয়, বি যোগ জয়, তাহলে জয় কত সুন্দর মিনিংফুল ওয়ার্ড, তার পূর্বে বি দিছি আর বিজয় হয়ে গেছে, ওয়াও। কিন্তু বি যোগ দান, বি যোগ দান, এই দানের কোনো অর্থ আছে? মিনিংলেস শব্দ। উপসর্গ অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে। উপসর্গ কার পূর্বে বসবে? অর্থপূর্ণ শব্দের পূর্বে বসবে। অর্থাৎ উপসর্গ পৃথক করার পর যদি দেখো পরের শব্দটা এমন বাজে শব্দ হয় যার কোনো অর্থ নাই, এটা কোনো প্রত্যয় না, কিছুই না, তাইলে উপসর্গ পৃথক করা যাবে না। ক্লিয়ার? এই শব্দে কোনো উপসর্গ নাই, এটা একটা মৌলিক শব্দ, এটা ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না। এগুলো হলো সাধিত শব্দ, যা থেকে উপসর্গ কি করা যাচ্ছে? পৃথক করা যাচ্ছে, যা থেকে উপসর্গ পৃথক করা যাচ্ছে। বুঝতে পেরেছো সবাই? ওকে, তো তোমাদের উদ্দেশ্যে বলছি, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আছো একটু 2 মিনিট ভাইয়ের কথা শুনো। বাস্তবতা অনেক কঠিন, আমি সব সময় বলি জীবন অনেক কঠিন, অনেক কর্কশ, অনেক করুণ। মানুষ তোমাকে পাত্তা দিবে না যদি তুমি মানুষকে তোমার আইডেন্টিটি দিয়ে মানুষের পাত্তা না নেও। কেউ তোমাকে আইসা সালাম দিবে না, মানুষ তখনই তোমাকে সালাম দিবে যখন তোমার মানে পার্সোনালিটি থাকে, আই মিন তোমার সেলফ আইডেন্টিটি থাকে, তোমার আলাদা আইডেন্টিফিকেশন থাকে। সো তোমরা যারা মানে খারাপ লাগে, কষ্ট লাগে, পড়তে পারো না, তোমাদের উদ্দেশ্যে জাস্ট এটাই বলি যে আমরা যারা এখানে পড়াই বা দেশে, আমাদের কথা বাদ দাও, এই বাংলাদেশে বহু মানুষ আছে দিন রাত পরিশ্রম করছে, বাট তুমি কল্পনা করতে পারো না মানুষ মানে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের পরিবারের মুখে 2 বেলা ভালোভাবে খাবার দেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করছে। সো তোমার যখন মাথা ব্যথা হয়, তোমার যখন একটু সামান্য জ্বর আসে, তুমি স্টপ হয়ে যাও, বাট এরকমও মানুষ আছে যারা গত 2 বছরে কোনোদিন ছুটি নেয় না, মানে কখনো অবসর কি এই জিনিসটাই বুঝে না। সো তোমাদের প্রতি ভাইয়ার একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, তোমরা পড়াশোনা করো। মনে রাখবা আর জীবনে কোনোদিন এরকম সুযোগ পাবা না লং টাইম, একদিনে 15 ঘন্টা 18 ঘন্টা করে পড়ার। তোমার জীবন গড়ার এটাই বেস্ট টাইম, আর কখনো আসবে না। তুমি জীবনে যাই হও না কেন, যা করতে চাও, বিজনেস করতে চাও, দেশে থাকতে চাও, ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাও, দেশের বাইরে পড়তে চাও, ভালো চাকরি করতে চাও, বিজনেস করে সফল হইতে চাও, যা কিছু স্বপ্ন হোক না কেন, তুমি এই কয়েকটা দিন একটু ইনভেস্ট করো, এটা তোমার সারা জীবনের সঞ্চয়। তুমি আর কখনোই তোমার লাইফে বসে বসে ভোকাবুলারি পড়তে পারবা না। তুমি আর কখনোই বসে বসে তোমার ইংলিশ স্কিল ডেভেলপ করার টাইম পাবা না। হ্যাঁ, তারপরে করবা, বাট তখন এইভাবে এত লং টাইম করতে পারবা না। এখন যদি তোমার স্কিল একটু ডেভেলপড হয়, তুমি কিন্তু লাইফে অনেক দূরে গিয়ে যাবে। সো পড়াটা একদম নিজের মতো করে পড়ো। প্রতিদিন যদি নিজের কাজের প্রতি স্যাটিসফাইড থাকো, প্রত্যেককে বলবো অন্তত পক্ষে একটু আর্লি মর্নিংয়ে ওঠার ট্রাই করবা। যদি সকালবেলা ভোরবেলায় উঠতে পারো তাহলে কি হবে? তাহলে তোমার কাছে নিজেকে স্টুডেন্ট মনে হবে, অন্যথায় তুমি আগাতে পারবা না। মনে রাখবা, সকালবেলা যদি একটানা মানুষ ঘুম থেকে উঠার আগেই তুমি 5টা 6টায় উঠে যদি 5-6 ঘন্টা 10টা পর্যন্ত পড়ো, বিশ্বাস করো তোমাকে এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে কোনো পাবলিকিয়ান হওয়া থেকে আটকাইতে পারবে না, যদি না তোমার কপালে লেখা থাকে যে তোমার দ্বারা পাবলিকিয়ান হওয়া সম্ভব না। মনে রাখবা, পরিশ্রম করো, অনেক বেশি পরিশ্রম করো এবং সৃষ্টিকর্তার কাছে চাও, বলো যে আল্লাহ এর চেয়ে বেশি পরিশ্রম করা যায় না। বাবা মা বেঁচে থাকলে তাদের কাছ থেকে দোয়া চাও যে মা আমার পড়া হচ্ছে না, বাবা আমার পড়া হচ্ছে না, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমি যখনই কোনো বড় কাজ করি, কোনো বড় পরিকল্পনা করি, আমার মাকে বলি না যে আমি এই প্রবলেমে পড়েছি, এই সমস্যায় পড়েছি, শুধু বলি যে মা আমার জন্য দোয়া করবেন। তো তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটা ট্রাই করো, সর্বোচ্চ। যারা এখনো স্বপ্ন দেখছো না যে আমি পারবো কি পারবো না, এই না শব্দটা ভুলে দাও, কেটে দাও না।
তুমি পারবা, তোমাকে পারতে হবে। এটা তোমার নিজের জন্য, তোমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাকে অনেক বড় হইতে হবে। বড় হওয়ার জন্য কোনো শেষ নাই, বাট তোমাকে ভালো মানুষ হইতে হইলে শিক্ষিত হইতে হবে। তোমাকে শিক্ষিত হওয়ার মাধ্যমে তুমি নিজের এবং আশেপাশের মানুষকে অনেকটা সাপোর্ট করতে পারবা, যেটা তুমি শিক্ষা না থাকলে তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো সবাইকে আবারও বলছি, সচেতন হও, এটা তোমার জীবন, হেলাফেলা করো না। প্রেম করতে পারবা, মজা করতে পারবা, ফেসবুকিং করতে পারবা, রিলস সারা জীবন দেখতে পারবা, মুভি সারা জীবন দেখতে পারবা। আমি তোমার একজন বড় ভাই হিসেবে বলছি, এই যে রিলস দেখো, সিনেমা দেখো, নাটক দেখো, এগুলো একটা সময় তোমার ভালো লাগবে না। এখন তোমাকে শয়তান বলছে এগুলো দেখো, বাট তুমি যখন ফেল করবা, দিনের পর দিন কান্নাকাটি করবা। তুমি কল্পনা করো, তুমি সেকেন্ড টাইম দিয়েছ, বাট তুমি সফল হও নাই, তো তোমার চেয়ে আর খারাপ কে হইতে পারে বলো? আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন, দ্বিতীয়বার প্রস্তুতির সুযোগ দিয়েছেন। পরিবারের প্রতি কৃতজ্ঞ হও। তুমি, তোমার বাবা মা তোমাকে যতটুকু দিচ্ছেন, তুমি তোমার সন্তানদেরকে ততটুকু দিতে পারবে না। মনে রাখবা, তোমার বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করেছেন। এই দুইটা মানুষকে আর কষ্ট দিও না। পরিবারের মুখে হাসি ফুটাও, নিজের জন্য, নিজের বাবা মার জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য। আজ থেকে আবারও লেগে যাও, সময় নষ্ট করো না। সবাই আমাদের জন্য দোয়া করবা। আর আমাদের এই যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তির শেষ তারিখ 31শে জুলাই, প্রথম ব্যাচে ভর্তির শেষ তারিখ 31শে জুলাই। তোমরা এর ভেতরে এই ব্যাচে ভর্তি হয়ে যাও। আশা করি ইনশাআল্লাহ তোমরা যতটুকু সার্ভিস চাচ্ছ তার চেয়ে অনেক বেশি দিব। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার কমিটমেন্ট ছিল এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে 15টি ক্লাস নেওয়ার, লিখিত আকারে কমিটমেন্ট। বাট আমি অলরেডি 12টি ক্লাস নিয়েছি। বাট আমার মনে হয় আরও 20টা ক্লাস আমার নিতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব। আমি তোমাদের জন্য চেষ্টা করতেছি, একটু কার্পণ্যতা করি না। কোন কিছু বাকি থাকলে পরের দিন আবার ওখান থেকে শুরু করি। সো তোমরা তোমাদের কাজের প্রতি ডেডিকেশন হও। আল্লাহকে বলো যে আল্লাহ আমার মেধা বাড়িয়ে দাও। তুমি প্রতিদিন রাতে যদি ভোরবেলায় উঠো, ট্রাস্ট মি, 15 দিন উঠো, তুমি যদি তোমার পড়াশোনায় অ্যাডভান্স না হয়ে থাকো তাহলে আমাকে বইলো। 15 দিন উঠো, স্বপ্নটা নিজের করে দেখো। তোমরা স্বপ্ন দেখো, মোবাইল চালাও, প্রেম করো, মজা করো, ফান করো, বাইরে গিয়ে ফুচকা খাও, বাইরে আড্ডা দাও। আরে ভাই, তোমার কি লজ্জা নাই? তোমার কি বিবেক নাই? তুমি তোমার জীবনটা ধ্বংস করে দিচ্ছ। তোমার কি এটুকু সচেতনতা নাই? সেই সকালে বের হয়েছি, জাস্ট সারাদিনের খাবারটা, এই যে বিকালে একটা ব্যাচ শেষ করেছি 5টা 6টা, তারপরে গিয়ে খেয়ে তারপর এখানে আসছি। জাস্ট এটাই বললাম। মানে কাজ করো, আল্লাহ তোমার বিনিময়ে তোমার ফ্যামিলিকে ভালো রাখবে, আশেপাশের মানুষ ভালো রাখবে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।